বেলির উত্তেজিত চাহনিতে মাদকতা ভরপুর। এই উত্তেজিত চাহনি তৃষার কাছে নেশাময় লাগছে, এবং সেটা দূর থেকে দেখেই চোখ বুজে ফেলল তৃষ্ণা। অদ্ভুত ভালো লাগার মাঝে খারাপ লাগা মিশে। বেলির আশাময় চোখ দুটো ঠিক তৃষার বুকে গিয়ে বিঁধছে। আবিরের গাড়িটা সম্পূর্ণ লেগে থামল আবিদের গাড়ির সাথে। বেলি এখনো উত্তেজিত চাহনিতে আবিরের গাড়ির দিক তাকিয়ে। তার চোখে আশার আলোর ছোঁয়া। এই বুঝি তৃষ্ণা এসেছে। আবিদ দুষ্টু হেসে বেলির মাথায় টোকা দিল। বাবা, এত প্রেম! আচ্ছা, সত্যি করে বলতো, এত দ্রুত কিভাবে ভাইয়ের পাগল হলে? ভাই কি কোনো জাদুবিদ্যা করেছে? মানে আম জাস্ট কিউরিয়াস। বেলি আর চোখে আবিদের দিক তাকিয়ে আবারও নতুন এসে থামা গাড়ির দিক নজর রাখল। সে এসেছে? সত্যি করে বলবে? বেলির ভাঙ্গা ভাঙ্গা শব্দের আওয়াজ শুনে আবিদ চুপ মেরে যায়। আরও কিছু বললে নির্ঘাত বেলি কেঁদে দেবে। তাই অজ্ঞত মাথা দুলাল। হ্যাঁ। আবিরের সাথে অঞ্জলি, আয়েশা, তৃষাও বেরিয়ে আসে। বেলি কিছুটা এগিয়ে যায়। ভদ্রতা বজায় রাখতে কোনোভাবে সালাম জানাল। আসসালামু আলাইকুম। আবির হেসে জবাব দেয়, আলাইকুম আসসালাম। অ্যান্ড অলসো হ্যাপি বার্থডে ডিয়ার। আগে জানলে সুন্দর একটি প্রেজেন্টও নিয়ে আসতাম। আফসোস তোমার, তিনি আমাদের একটু আগে জানিয়েছেন। বেলি আর চোখে গাড়ির দিক বারবার তাকাচ্ছে দেখে আয়েশা কিটকিটিয়ে হেসে উঠল। যেই হাসিটা আবিরের চোখ এড়াল না। এমন অদ্ভুত হাসি প্রিয়তমার মুখে দেখে আবিরের ঠোঁটেও হাসি ঝুলে। সে একধানে তাকিয়ে আয়েশা মায়াবী চেহারায়। সেটা খেয়াল করে আয়েশা ঢোক গিলে অন্যদিকে ফিরে গেল। তৃষা দ্রুত বেলিকে দৌড়ে জড়িয়ে নিল। ভাবি, তোমাকে অনেক মিস করেছি। তুমি কি জানো ভাইয়ার অবস্থা কতটা খা? তৃষার কথা শেষ হওয়ার আগেই আবিদ তৃষার মুখ চেপে ধরল। বাচ্চা মেয়ে, শুধু বেশি কথা। তৃষা বেলির দিক তাকিয়ে মাথা নাড়াচ্ছে। আবিদ চোখ রাঙিয়ে তৃষাকে টেনে পাশের গাড়িতে বসিয়ে দিল। কনফিউজড হয়ে থাকা বেলির নাক টেনে দিল আয়েশা। হ্যাপি বার্থডে বেলি। মাফ চাইছি দেরি করে উইশ করার জন্য। আর তুমি আমার থেকে গিফট পাও না কিন্তু। আবির আয়েশার দিক মিষ্টি হেসে বলল, তুমি আর আমি কি আলাদা? আমি দিল তোমার দেওয়া হয়ে যাবে, তাই না বেলি? বেলি বোকার মতো জবাব দিল। হ্যাঁ। আয়েশা মুখ বাঁকাল। অঞ্জলি বেলিকে জড়িয়ে উইশ করে ফেলল। হ্যাপি বার্থডে বেলি। আমার থেকেও গিফট পাও না তুমি। বেলি মাথা নাড়িয়ে না করবে বা সহমত হওয়ার আগেই আবিদ সবাইকে তাড়া দিতে লাগল। সবাই টেনশন করছে। দ্রুত বাড়ি পৌঁছাতে হবে। আয়েশা যাওয়ার আগে বেলির হাত ধরে মুচকি হাসল। তৃষকে দেখে আবার কাঁদতে শুরু করিও না কেমন। যা হয়েছে তা হয়ে গিয়েছে, বুঝলে? আপাতত বাড়ি যেতে হবে, সবাই ক্লান্ত। কাল বাড়িতে কথা হবে জমিয়ে। না বুঝেও মাথা দুলালো বেলি। আবিদ বেলিকে গাড়ির দিক ঠেলে দিল। মামা, তুমি ওদের নিয়ে বাড়ি পৌঁছাও। আমি ভাইকে নিয়ে কিছুক্ষণের মাঝে চলে আসব। আবির সহমত হল। দ্রুত ফিরিস। সবাই তৃষের চিন্তায়। কথাটা বলেই আবির ধীরগতিতে গাড়ির দিক এগোল। এইবার ও আয়েশাকে পেছনে বসতে দেখে রেগে গেল আবির। দাঁত কিরমির করতে করতে পেছনে থেকে আয়েশার হাত টেনে গাড়ি থেকে বাহির করে ফেলল। আমার সাথে বসতে না চাইলে হেঁটে হেঁটে যাবি। অসভ্য ব্যবহার। আমি হেঁটেই যাব লাগলে। তাও আপনার সাথে বসে যাব না। এক্ষুনি উঠবি এবং সামনে বসবি। না হলে ওদের সামনেই কোলে নেব। অ্যান্ড বিলিভ মি আয়েশা, আমি কোলে উঠালে বাড়ি পৌঁছানোর আগে নামাব না।
চোখ রাঙাতে রাঙাতে আয়েশা গাড়িতে উঠতে লাগল। আপনার খারাপ ব্যবহার কখনো যাবে না। আবির আয়েশার কথা কানে তুলল না। মিষ্টি হেসে নিজেও পাশে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। সেকেন্ডেই বেলির চোখের থেকে দূরে চলে গেল গাড়িটা। এতক্ষণ সে শুধু আবির আর আয়েশার দিক তাকিয়েছিল। দুজনকে একসাথে অদ্ভুত সুন্দর দেখায়। আসলে যাকে বলে পারফেক্ট ম্যাচ। সামনে দাঁড়িয়ে থাকা আবিদ বেলিকে চোখ টিপ মারল। কি, তোমার সে কে দেখবে না? বেলি চারপাশে তাকিয়ে আবিদের দিক ফিরল। কোথায়? আবিদ পকেট থেকে সিগারেট বের করতে করতে বলল, গাড়িতে। একটু চিল্লিয়ে, ভাই, আমি মাথার দোকানটায় যাচ্ছি, কল দিল চলে আসব। বেলিকে ইশারা করে, দাঁড়িয়ে কেন? যাও। বেলিকে দাঁড়ানো রেখে আবিদ সিগারেটে টান দিতে দিতে অন্যদিক চলে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটির দিক তাকিয়ে ছোট শ্বাস ফেলল বেলি। কিছুটা এগোতেই সেই চেনা ডাক, বেলি। তৃষার আওয়াজ গাড়ি থেকে আসতেই ঠোঁট চেপে ধরল বেলি। বুক কাঁপছে, ঢোক গিলল ছোট করে। কতদিন পর দেখবে তৃষ্ণাকে? 15 নাকি 16? এই 1516 দিনকে কি বেলি 1 বছরের সমান তুলনা করতে পারবে? কারণ বেলির কাছে 1 বছরের সমানই মনে হয়েছে। তার যে ভয়ও করছে। সেটা কেন হচ্ছে? এত অপেক্ষার পর তৃষার সাথে তার দেখা হচ্ছে, অথচ বেলির পা এক জায়গায় দাঁড়িয়ে, একটুও নাড়াতে পারছে না পা। আবারও তৃষার আওয়াজে কেঁপে উঠল সে। চারপাশে চোখ বুলিয়ে একটু একটু করে এগিয়ে গেল গাড়িটার দিক। গাড়ি বরাবর দাঁড়াতেই তৃষ্ণা দরজা বাম হাত দিয়ে খুলে দিল। তৃষার শীতল চাহনি বেলির মুখ থেকে শুরু করে পা পর্যন্ত পর্যবেক্ষণ করতে ব্যস্ত। স্পষ্ট দেখতে পাচ্ছে বেলির আতঙ্কিত চাহনি। বিস্ময় নিয়ে তাকিয়ে বেলি ভিতরে বসে থাকা তৃষার দিক, যার কপালে, ডান হাতের তালুতে এবং বাম পায়ের পাতায় ব্যান্ডেজ করা। চোখের পলক পড়ছে না যেন। লেগে থাকা ঠোঁট দুটো হালকা হা হয়ে গেল। মুঠো করে থাকা হাত ধীরে ধীরে গাড়ির দরজাটা ধরল। এতক্ষণের হঠাৎ ভয়লজ্জা কোথাত যেন উবে গেল। এখন শুধু বিস্ময়। এটা কি সেই তৃষ্ণা যাকে বেলি শেষ দেখেছিল? হঠাৎ তৃষার লম্বা ডান হাত বেলির হাত টেনে ভিতরে নিয়ে আসে। বেসামাল ভাবে বেলি ধপ করে তৃষার পাশে গিয়ে পড়ল। চোখে টলমল করা জল এখন গাল গড়িয়ে পড়ল। তার তৃষার এই কি অবস্থা হয়েছে? তৃষার মুখের দিক চোখ উঠাতেই পরক্ষণে তৃষার ফ্যাসফ্যাসে ঠোঁট বেলির ঠোঁট চেপে ধরল। ঠোঁটে ছোট ছোট চুমু খেতে খেতে নিজের ঠোঁট বেলির ঠোঁটে প্রবেশ করাতে লাগল। ব্যান্ডেজ করা হাতটি বেলির কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল। খোলা চোখের কোণা দিয়ে পানি বেয়ে পড়ছে বেলির। হাত দুটো তৃষার বুকের দিকের জ্যাকেট দ্রুত টাইট করে ধরল। ধীরে ধীরে বেলির চোখ বুঝে গেল, কিন্তু চোখের জল পড়া কমছে না। বন্ধ চোখের কোণা দিয়ে জল বেয়ে গলা ভিজে যাচ্ছে। তৃষ্ণা বেলিকে আঁকড়ে ধরে চুমু খেতে খেতেই ঝুঁকে গাড়ির দরজাটা ঠুস আওয়াজে লাগিয়ে দিল। বেলির বন্ধ চোখে এখনো তৃষার ব্যান্ডেজ করা ক্ষতগুলো স্পষ্ট হয়ে আছে। চুমু ব্যাপারটা এখনো বেলির মাথায় খেয়াল হচ্ছে না। সে আপাতত ভাবতে চেষ্টা করছে ঠিক কি হচ্ছে তার সাথে, কিন্তু ভাবতে পারছে না, কারণ তৃষার চুমু খাওয়ার শক্তিটা বেড়ে চলেছে। বেলির ঠোঁটে তার ঠোঁট প্রবলভাবে প্রবেশ করছে। ঠিক কতক্ষণ বেলির নাক দিয়ে শ্বাস নিতে হয়েছে মনে নেই। তৃষ্ণা তার ঠোঁট ছেড়ে ঘাড়ে প্রবেশ করল। বেলির কাঁপা শরীর আরও কাঁপতে শুরু করেছে। তৃষার গরম নিঃশ্বাস বেলির ঘাড় ছুঁয়ে দিচ্ছে।
তার ভেজা ঠোঁট বেলির ঘাড়েও চুমু খেতে লাগলো টুকরো টুকরো করে। বেলি চোখ বুঝে তৃষার জ্যাকেট আরেকটু শক্তি দিয়ে চেপে ধরল, না হলে নির্ঘাত সে পড়ে যাবে। ঘাড়ে মাথা রেখেই তৃষ্ণা বলতে লাগল, শুনেছি প্রেমিকরা নাকি তার প্রেমিকার চোখের পানি দেখলে কষ্ট পায়, অথচ আমি যখন তোকে কাঁদতে দেখি আমার শরীরের পশম দাঁড়িয়ে যায় তোকে চুমু খাওয়ার জন্য। এখন বল আমার বেলায় ব্যাপারটা উল্টো কেন হচ্ছে? লজ্জায় বেলি কুকড়ে যাচ্ছে, তার কথা বলার কোনো শক্তি নেই। ভাবতেই শরীর কাটা দিচ্ছে যে তৃষার ঠোঁট তার ঠোঁটের মাঝে ছিল। তৃষ্ণাকে সরানোর জন্য একটু ধাক্কা দিতেই তৃষ্ণা স্বেচ্ছায় সরে আসল। দুষ্টু হেসে বেলির দিক তাকাতেই আবারও বেলির ঠোঁটে টুপ করে চুমু খেয়ে বসল। লাল হয়ে আছে কেন ঠোঁট? টমেটো দেখাচ্ছে। হালকা আওয়াজে, আরো খেতে ইচ্ছে করছে। বেলি দ্রুত অন্য পাশে ফিরে গেল। কাপা কাপা হাত দিয়ে তৃষ্ণাকে সরে বসতে বলল, কিন্তু কে শুনে কার কথা? তৃষ্ণা পেছনে থেকে বেলিকে জড়িয়ে ধরল। শরীরে সোয়েটার কোথায়? এই ঠান্ডা বাতাসের মাঝে হাতা কাটা জামা পরে কোনো পাগল বাহিরে আসে? হু, মমনে ছিল না পপরতে। মন কই ছিল? ও হ্যাঁ, মন তো আমার কাছে দিয়েছিলি। বেলির গাল লজ্জায় ফুলে যাচ্ছে। তৃষ্ণা বেলিকে নিজের দিক ফিরিয়ে বসাল। বেলির হাত নিজের গালে ছুঁয়ে দিয়ে চোখ বুঝে ফেলল। বেলির চোখ তৃষ্ণাকে দেখতে লাগল। এমন অবস্থায় তৃষ্ণাকে সে কখনো দেখেনি। কখনো না। কপালের ব্যান্ডেজে এখনো রক্তের ছোপ ছোপ দাগ দেখাচ্ছে। মুখটা শুকিয়ে আছে। বেলির চোখে জল আবারও টলমল করছে। তৃষ্ণা চোখ খুলতেই দেখল বেলি কাঁদছে। ছোট শ্বাস ফেলে চোখের পানি আঙুলের সাহায্যে মুছতে মুছতে বলল, ইউ ডোন্ট নিড টু ক্রাই বেলি, আম পারফেক্টলি অলরাইট। তৃষার কথা বেলির কানে যায়নি। সে তার নিজের মতো ফোপাতে লাগল। তৃষ্ণা ধীরে বেলিকে নিজের সাথে মিশিয়ে নিল। কাঁদলে আবার চুমু খাব। বেলি নাক টেনে নিজের কান্না আটকানোর চেষ্টায় লেগে পড়ল। সেটা খেয়াল করে তৃষ্ণা বাঁকা হাসল। এমতাবস্থায়ও আপনি এমন কিভাবে করতে পারেন? তৃষ্ণা বেলির চুলগুলো কানে গুজে দিচ্ছে। কি করলাম? বেলি কপাল কুঁচকে ফেলল। বেলির অসন্তুষ্ট চাহনি দেখে তৃষ্ণা বেলির গাল টেনে ধরল। কোথায় একটু আদর টাদর করবি তা না, বসে বসে কাঁদছিস। তার জন্যই বাচ্চা কাচ্চার সাথে প্রেমপিরীতি পেরাময়। বেলি চোখ পিটপিট করল। ব্যান্ডেজে চেপে দেব। তৃষ্ণা বাঁকা হাসল। হুমকি দিচ্ছিস? আপনি যে আমায় বাচ্চা বলছেন, তো তুই কি? বেলি চোখ ছোট করে তৃষার ব্যান্ডেজগুলো ধীরে ছুঁয়ে দিচ্ছে। 17 বয়স। মা বলেছে বড় হয়ে গিয়েছি। আচ্ছা, তাহলে বিয়ে করে ফেলি। তারপর ডজন বাবু নেব। বেলি আর চোখে তৃষার দিক তাকিয়ে, আপনি তো এখনো বলছেন না কিভাবে হলো এগুলো? আ স্মল অ্যাক্সিডেন্ট। ভিতরেও ব্যান্ডেজ করা ছিল। ওগুলো খোলা হয়েছে। ব্যথা করছে? একদম না। এখানে থাকতে হবে না। আবিদ ভাইয়াকে কল করুন। আপনার বাড়ি যেতে হবে। আমাকে দিন ফোন। তৃষ্ণা ডান হাত দিয়ে বেলির কোমর চেপে ধরল। নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিল। এত দ্রুত? নেভার। বেলির ঘাড়ে নাকঠোঁট ছুঁয়ে দিয়ে, ফোনে না কেঁদে ভাসিয়েছিস আমায় দেখার জন্য? তৃষ্ণাকে ঠেলে সরানোর চেষ্টা করতে করতে জবাব দিল, আমি কি জানতাম আপনি অ্যাক্সিডেন্ট করেছেন? আর আমাকে কেউ জানালো না।
বেলির কণ্ঠে অভিমান ভরপুর। তৃষ্ণা বেলির গাল টেনে ধরল। কেন জানাতাম? যাতে আরো কাঁদতে পারিস। কে বলেছে আপনায়? আমি মোটেও কাঁদিনি। আচ্ছা। তৃষ্ণাকে বাম হাত নাড়াতে দেখে বেলি আওয়াজ করে উঠে। হাতে ব্যথা পাবেন। সরে যাচ্ছিস কেন? অজ্ঞত বেলি তৃষার সাথে লেগে বসল। তৃষার ডান হাত বেলির কোমর ছুঁয়ে দিচ্ছে। মুখ ঘাড়ে স্পর্শ করছে। বেলির মন শরীর একটু করে কাঁপছে। আচ্ছা, এত দিনের একান্ত ভাবটা কোথায় চলে গেল? এখন বেলির মন হঠাৎ ফুর্তিময় কিভাবে হয়ে গেল? সন্ধ্যার আজানের সাথে সাথে আশপাশ অন্ধকারে ছেয়ে যাচ্ছে। মাথায় নামাজ টুপি পরিহিত আনন্দ আশেপাশে নজর বোলাচ্ছে মেয়ের জন্য। বাংলা বাজার থেকে দ্রুত বাড়ি ফিরে ছোট মেয়েকে ঘরে না পেয়ে খুঁজতে বেরিয়েছে। কিছুক্ষণের মাঝে আজান দেওয়ায় অজু করে মসজিদের রাস্তায় হাঁটা ধরল। নামাজ শেষে বাড়িতে পৌঁছে মেয়েকে না দেখতে পেয়ে চিন্তিত হয়ে পড়ল। কোথায় মেয়েটা? রাত হয়ে যাচ্ছে। খুশি চুল বাঁধতে বাঁধতে বলল, আমরা তৈরি হতে হতে চলে আসবে। ভ্রু কুঁচকে ফেলল আনন্দ। তাও মনকে বুঝো দিয়ে শার্ট চেঞ্জ করতে ব্যস্ত হয়ে পড়ল। কিছু একটা ভেবে আনন্দ আবার মুখ খুলল। স্কুলে গণ্ডগোল থাকায় ছেলেটাকে দেখতে ঢাকায় যেতে পারিনি। এখন যেহেতু বাড়িতে দেখতে যাচ্ছি, কি নেওয়া যায়? আনন্দের কথায় খুশির মুখে ও চিন্তার ছাপ ভেসে উঠছে। সুন্দরভাবে তৈরি হয়ে উঠানে চলে এসেছে বিমান। হালকা হেসে বলতে লাগল, আরে চিন্তার কি? যেহেতু তৃষ্ণা ভাই অসুস্থ, তার জন্য অবশ্যই ফলমূল নিলেই চলবে। আনন্দ কিছুটা ভেবে উত্তর দেওয়ার আগেই শোনা গেল বাবলুর দুঃখিত আওয়াজ। এটা আমার তৃষ্ণা ভাই, তার জন্য শুধু ফলমূল? আমি বলি কি বাবা, আমাদের ছোট ছাগলটা নিয়ে যাই সাথে। সেটা দিল তারা সবাই খুশ। আর বলতে পারল না বাবলু। আনন্দের ধমকে সে দ্রুত তার বোনের পেছনে লুকাল। বিমান কিটকিটিয়ে হেসে বাবলুর চুল টেনে দিতে দিতে বলল, কামারখালি হাজার জিন্স রয়েছে, ওখান থেকে কিছু নিলেই চলবে। মেয়ের কথায় কিছুটা সন্তুষ্ট হল আনন্দ। খুশি। সবাই তৈরি হয়ে গিয়েছে, অথচ বেলি এখনো ফিরেনি। কিছুটা আন্দাজ করতেই বিমান জিভ কাটল। দ্রুত মুখে যা আসল বলে ফেলল টুপ করে, ও বাবা, বেলি শিলাদের বাড়ি। আমি বলতে ভুলে গেছি, আমাকে শিলা কল করে বলেছিল। আমি অভিকে বলে দেব ওকে নিয়ে আসতে। খুশি বোরকা ঠিক করে স্বামীকে তাড়া লাগাল। আচ্ছা, রাত হয়ে যাচ্ছে, আবার দ্রুত ফিরতে হবে। বের হও সবাই। সকলের কথায় অজ্ঞত মেয়েকে ছাড়াই রওনা দিল আনন্দ। তাও মেয়ের জন্য তার মনটা আকুপাকু করছিল। শীতল আবহাওয়া হালকাভাবে ছেয়ে আসছে বাতাসের সাথে। হাতে জ্যাকেট নিয়ে মোড়ের দোকানের পাশে দাঁড়িয়ে আবিদ। ফুল হাতার গেঞ্জিটা শরীরের সাথে টানটান হয়ে আছে। সিগারেটের ধোঁয়া বাতাসের সাথে আকাশে উড়ে যাচ্ছে। দোকানের ড্রিমলাইটের আলোয় চারপাশ আলোকিত। আলোকিত পরিবেশে স্পষ্ট দেখা যাচ্ছে ঠান্ডায় নাকমুখ লাল আবিদের। সিগারেট আবার ফুঁকতে গিয়ে অনুভব করল তার ঘাড়ে কেউ হাত ছোঁয়াল। তাও সামনে মোড়ে নিয়ে আবিদ। সিগারেটে শেষবারের মতো কয়েকটা টান মেরে সামনে ফিরল আবিদ। একটি মেয়ে দাঁড়িয়ে, ফর্সা রঙের, গোলগাল চেহারা। সোজাসাপটা চেহারার হলেও বলতে হবে সুন্দরী। শরীরে সাদা গেঞ্জির উপর কালো রঙের জ্যাকেট, সাদা জিন্স আর পেয়ে কালো রঙের উঁচু হিল, এবং হাতে ফোন নিয়ে আবিদের দিক মিষ্টি হেসে তাকিয়ে। মিষ্টি হাসির কারণে কিছুটা বেশি মারাত্মক লাগছে। আশেপাশে তাকিয়ে দেখল রাত গভীর হচ্ছে। মেয়েটির দিক আবার চোখ যেতেই দুভ্রু নাচাল আবিদ। গ্রামে ওয়েস্টার্ন
তাও এত রাত্রে। ইন্টারেস্টিং। ইয়েস মিস। মেয়েটি বড় হাসি দিল। হ্যালো, আমি আরিকা খান। এখানে আমার কেউ নেই। আরিকার শর্টকাট কথায় কিছুটা ভ্রু কুচকালো আবিদ। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে প্রশ্ন করল, আমি কি করব? আরিকা একটু ভেবে বলল, দ্যাটস ট্রু। তারপর ন্যায়নীতি আবারও আবিদের দিক তাকিয়ে রইল। আবিদ চিন্তিতভাবে মেয়েটির দিক তাকিয়ে, কেউ না থাকলে আপনি এত রাত্রে এখানে কি করছেন? তোমার পিছু পিছু আসলাম যে। ভরকে গিয়ে ড্যাবড্যাব চোখে আবিদ আরিকার দিক তাকাল। এই মুহূর্তে মেয়েটিকে আবিদের পাগল ভাবতে ইচ্ছে করছে, কিন্তু পরক্ষণে মেয়েটি ড্রেসিং দেখে ভাবনাটা হারিয়ে গেল। এক্সকিউজ মি, বললাম তোমার পিছু পিছু এতদূর আসলাম। বলতে হচ্ছে তোমাদের গ্রামটি সুন্দর। আর হ্যাঁ, তোমার ভাবি মামিগুলো বেশ সুন্দর। আর বাড়িটা তো আরো সুন্দর। এইবার মাথা চক্কর দিয়ে উঠল আবিদের। থমথমে গলায় বলল, আম নট গেটিং ইউ। ছোট বিড়ালের মতো চেহারা করে ফেলল আরিকা। ছোট শ্বাস ফেলে আবারও মিষ্টি হাসল। হাত নাড়িয়ে খুলে বলতে লাগল, ঢাকা মেডিসন হসপিটাল, যেখানে তোমার ভাইকে অ্যাডমিট করা হয়েছিল। তোমার ভাইকে যেই ডক্টর ট্রিটমেন্ট করাচ্ছিলেন, তিনি আমার বড় ভাই, ডক্টর আয়েজ খান। এবং আমি সেখান থেকেই তোমাকে ফলো করছিলাম। ঝটকার সাথে মাথায় বড় এক বাঁশ পড়ল আবিদের। স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তারপর ছোট ছোট চোখ করে তাকালো আরিকার দিক। এনি রিজন? মাথা কিছুটা দুলিয়ে আবিদের দিক আরো চোখে তাকালো। ইয়া, I was just casually walking and there in the hospital I saw you for the first time in my life. And also for the first time রণবীর সিং এর পর কাউকে ভালো লেগেছে। ভালো লেগেছে বলতে অনেক ভালো লেগেছে। তারপর এই তোমার পিছু নিতে নিতে এখন তোমার সামনে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আমি এই গ্রামের কিছুই জানি না এবং চিনি না। এইবার আবিদ পুরো দমে ঠান্ডা হয়ে গেল। ভালোভাবে মেয়েটির দিক নজর বোলাল। পাগল তো মনে হচ্ছে না। মেয়েটির মুখে মিথ্যের কোনো চিহ্নও দেখছে না। কি দিয়ে এসেছেন? কার সাথে? আরিকা মিষ্টি হেসে দূরবর্তী স্থানে দাঁড়িয়ে থাকা কালো রঙের গাড়িটা দেখিয়ে দিল। আবিদ চোখ পিটপিট করল। একা একা গাড়ি চালিয়ে এসেছেন? না তো, ড্রাইভার কাকা আছে গাড়িতে। আরিকার হাতের ইশারা অনুসরণ করতেই দেখল মাঝবয়সী এক লোক ড্রাইভার ড্রেসে গাড়ির অন্য পাশে দাঁড়িয়ে, যার নজর আপাতত তাদের দিকেই। আবিদ হালকা কাশি দিল। আপনার ড্রাইভার কাকা আপনায় এত দূর নিয়ে আসল? আরিকা কিটকিটিয়ে হেসে উঠল। কাকাকে আমি ব্ল্যাকমেইল করেছি যে। আমি কাকার ছোট একটা সিক্রেট জানি। বলেছি সেটা আমার বাবাইকে বলে দেব। সেই ভয় কাকা আমার কথাতে তোমাদের গাড়ির পিছু নিতে রাজি হয়ে গেল। আরেকবার স্তব্ধ হয়ে আশেপাশে তাকাতে লাগলো আবিদ। সে কি বলবে বুঝতে পারছে না। এমন ম্যাটার সে জীবনে হ্যান্ডেল করেনি। বড় এক শ্বাস ফেলে আরিকা ড্রাইভারকে এদিকে আসতে ইশারা করল। ড্রাইভার সামনাসামনি আসতেই ধমকে উঠল আবিদ। এমন বোকামি কিভাবে করলেন? এই বোকা মেয়ের কথায় নেচেকুদে আমার পিছু নিচ্ছিলেন যে। এখন যদি আমরা বাজে লোক হতাম। ড্রাইভার কাচুমাচু করতে করতে বলল, আসলে দাদা মহামুনি আমার কথা শুনতেই চাইছিল না। এই দেখুন বড় স্যার, ছোট স্যার আমায় সমানে কল করে যাচ্ছে। আমি এখন কি বলবো? শেষের দিকে বেশ কান্না জড়িত কণ্ঠে বলল ড্রাইভার। আবিদ এবার চোখ রাঙিয়ে তাকালো আরিকার দিক।
যিনি মিষ্টি হেসে আবিদের দিক তাকিয়ে হঠাৎ আরিকা বলে উঠল, তুমি রাগলে তোমায় অদ্ভুত সুন্দর দেখায়। আবিদ খুকখুক করে কেসে উঠল। চোখ পিটপিট করে আরিকার দিক কিছুক্ষণ তাকিয়ে অন্যদিকে ফিরে গেল। ঠোঁটে হাসি আসতে চাইছে। কোনোভাবে নিজেকে সামলিয়ে আবারও আরিকার দিক ফিরল। আরিকা কয়েকবার চোখের পলক ফেলে বলল, হাসলে আরো অদ্ভুত সুন্দর দেখায়। এইবার আবিদ মুগ্ধতাময় হাসি দিল। ড্রাইভারকে ইঙ্গিত করে বলল, ইনি সদা এমন কিছু করে নাকি? ড্রাইভার দ্রুত মাথা নাড়াল। জি না, এমন কখনো করেনি। কখনো না। হঠাৎ আপনায় দেখে বলছে আপনাকে নাকি তার মনে ধরেছে এবং আমায় ব্ল্যাকমেইল করে ঝামেলায় ফেলে দিল। শেষের কথাগুলো মিনমিন করে বলল ড্রাইভার। আবিদ অদ্ভুত মুগ্ধতা নিয়ে আরিকার দিক এখনো তাকিয়ে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কিছু খেয়েছেন? এদিকে রেস্টুরেন্ট দেখিনি তো। আবিদ হালকা হেসে ড্রাইভারকে ইঙ্গিত করে বলল, ওই যে মাথায় সাদা রঙের গাড়িটা দেখছেন না, ওখানে আপনাদের গাড়ি নিয়ে আসুন। আর আরিকার আব্বু বা বড় ভাইকে কল করে বিষয়টা জানান, না হলে চিন্তা করবেন। বলেই আবিদ সামনে হাঁটা ধরল। আরিকা লাফিয়ে আবিদের পাশাপাশি হাঁটতে লাগল। তার মুখে অদ্ভুত হাসি, যেই হাসির কোনো সীমানা নেই। আবিদ হাঁটছে আর চোখে আরিকার দিক তাকাচ্ছে। এখনো মুগ্ধতায় ঘিরে আবিদ। পকেটে ফোন ভাইব্রেট হচ্ছে। ফোন চেক করে দেখল বিমান কল দিচ্ছে। রিসিভ করতেই বিমানের আওয়াজ। বেলি কি তোমাদের সাথে? ইয়া, কিছু হয়েছে? আমরা চৌধুরী বাড়ি যাচ্ছি। বাবা বারবার বেলিকে খুঁজছেন। ওকে সোজা তোমাদের সাথে নিয়ে আসবে। আচ্ছা। চিন্তিত বেলি বারবার জানালা দিয়ে বাহিরে চোখ বোলাচ্ছে। রাত গভীর হচ্ছে, নিশ্চয়ই বাড়ির সবাই তাকে খুঁজছে। কথাটা ভাবতেই বেলির ভয় কলিজা শুকিয়ে যাচ্ছে। এখনই বাড়িতে যাওয়া প্রয়োজন, অথচ তৃষার মাথা এখনো তার ঘাড়ে। তৃষার গরম নিঃশ্বাস গলায় পড়ছে আর বারবার শরীর শিউরে উঠছে বেলির। আংটি পরিহিত হাত দিয়ে তৃষার চুল হালকাভাবে নাড়তে নাড়তে বলল, শুনছেন, রাত হচ্ছে। আমার বাড়ি যেতে হবে। তৃষার সারা শব্দ না পেয়ে বড় শ্বাস ফেলল বেলি। এই নিয়ে বেশ কয়েকবার তৃষ্ণাকে দেখেছে, কিন্তু তার কোনো নড়চড় নেই। সে বেশ ঘুমে বিবর। তার চুলগুলো বেলির ঘাড় ছুঁয়ে বেলিকে অদ্ভুত ভালো লাগার যন্ত্রণায় ফেলে দিচ্ছে। ঠোঁট দুটো এখনো গলার মাঝ বরাবর ছুঁয়ে আছে। কোমর চেপে রাখা হাত দুটো ঢিলে হয়ে বেলির কোলে পড়ে আছে। এমনভাবে বেলির উপর ঢেলে আছে যে বেলি নড়তেও পারছে না। কি করবে ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে তার একদম ইচ্ছে করছে না তৃষ্ণাকে ঘুম থেকে জাগাতে। কিছুক্ষণ আগে তার করা আজীব কাহিনী মনে করতেই লজ্জায় লালনীল হতে লাগল। ভাবতেই বেলির গালে লাল আভা ছেয়ে আসছে। তৃষার ঠোঁট নড়তেই ঝলক করে কেঁপে উঠল। ঘাড়টা তৃষার থেকে সরানোর চেষ্টায় লেগে পড়ল, কিন্তু এক বিন্দুও সরতে সক্ষম হল না। না চাইতেও হাত তৃষার চুলে আবারও পৌঁছে গেল। চুলগুলোর মাঝে আঙুল ছুঁয়ে হালকা চাপ দিতে লাগল। এমন করলে নাকি ভালো ঘুম হয়? মাথায় আরাম পাওয়া যায়, টেনশন থাকলে দূর হয়ে যায়। চুল থেকে কপালে হাত চলে গেল। কপালের ব্যান্ডেজ ছুঁয়ে দিতেও হাত কাঁপছে বেলির। হালকা রক্তের আভা ব্যান্ডেজের উপর দিয়ে ভেসে
ধীরে ধীরে তৃষার ব্যান্ডেজ করা হাতে কিছুক্ষণ হাত বুলাল। তারপর ছোট করে চুমু খেল ব্যান্ডেজের উপর। চুমু খেয়ে বেলি নিজেই ঢোক গিলল। তৃষ্ণা জেগে থাকলে নির্ঘাত খেয়ে ফেলত তাকে। ভাবতেই কিটকিটিয়ে হাসল। আবার নিজেই নিজের মুখ চেপে ধরল। গাড়ির কাছে ঝটপট কয়েকটা টোকার আওয়াজ শুনে কেঁপে উঠল বেলি। তৃষার পাশ থেকে দ্রুত সরে বসার চেষ্টা করল, কিন্তু বিন্দুমাত্র নড়তে পারেনি। অসহায় বৃষ্টিতে তৃষার পিঠের দিক তাকিয়ে বিড়বিড় করল, এই কোন জ্বালায় পড়লাম আল্লাহ। বেলির কষ্ট করে দরজা খুলতে হয়নি। আবিদি দরজা খুলে দুষ্টু হাসল। আরে ভাবি, এখনো রোম্যান্স চলছে। বেলি লজ্জায় মাথা নিচু করে অসহায় গলায় বলল, ঘুমিয়ে পড়েছেন, আর আমি তাকে সরাতে পারছি না। আমার দেরি হচ্ছে আবিদ ভাইয়া, বাড়ি পৌঁছাতে হবে। আবিদ মিষ্টি হেসে বেলির গাল টেনে দিল। আমার মিষ্টি ভাবি, এখনই এত লজ্জা পেলে চলবে? যার পাল্লায় পড়েছ সে কিন্তু এক পিস এবং লজ্জাহীন মানুষ। আরও কত কি করবে, সেগুলো কিভাবে হ্যান্ডেল করবে? বেলি আবিদের চোখ ছোট করে তাকালো। আবিদ আরেক দফা হেসে বলল, চিন্তা করতে হবে না, তুমি আমাদের সাথে যাচ্ছ। বিমান কল করে বলেছে তোমাকে আমাদের বাড়ি নিতে, কারণ তোমার পরিবার সেখানেই। বেলি মাথা দুলালো। কিছুক্ষণের মাঝে আরিকা আবিদকে চাপিয়ে উকি দিল। বেলি আর তৃষ্ণাকে এভাবে দেখে চোখ বর্ষর করে ফেলল। ওয়াও, ইজ দে আর আ কাপল। বেলি আরেকবার লজ্জায় থম মেরে গেল। আবিদ মাথা দুলাল। ইয়েস। আরিকা বেলির দিক হাত বাড়িয়ে দিল। হেই। আমি আরিকা। বেলি কোনোমতে হাতে হাত মিলাল। বেলি। তুমি নিশ্চয়ই ভাবছ কি আমি? ওয়েল আমি। আরিকাকে থামিয়ে দিল আবিদ। হাতের ইশারা দিয়ে আরিকার গাড়ি দেখিয়ে বলল, নিজের গাড়িতে বসে এই গাড়ি ফলো করুন। আরিকা মাথা নাড়িয়ে আবিদদের গাড়ির ড্রাইভার সিটের পাশের সিটে বসে পড়ল। বেলি আবিদের এক্সপ্রেশন দেখে কিটকিটিয়ে হেসে উঠল। আবিদ চোখ উল্টিয়ে নিজে ও আরিকার পাশে বসে গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণের মাঝে আবারও আরিকার আওয়াজ। আবিদ ওদের লাভস্টোরি বলো না। আরিকার মুখে নিজের নাম শুনে চুপ মেরে গেল আবিদ। কেমন অদ্ভুত ভালো লাগছে শুনতে। পুরোটা রাস্তায় আরিকাকে তৃষার অতিরিক্ত চাওয়ার বর্ণনা দিতে লাগল, যেটা শুনে আরিকা বারবার পেছনে বেলির ঘাড়ে মাথা রাখা তৃষার দিক তাকাচ্ছে। আনমনেই মিষ্টি হেসে বলল, বেলি অনেক ভাগ্যবতী। আমার ইচ্ছে করছে ভাইয়ার সাথে একবার কথা বলতে। চৌধুরী বাড়ির সামনে গাড়ি থেমেছে, মিনিট হচ্ছে, এখনো কেউ তৃষ্ণাকে জাগায়নি। এখনো সবাই সবার জায়গায়। বেলি ছোট শ্বাস ফেলল। হাত উঁচু করে তৃষার পিঠে ছোট ধাক্কা দিল। উঠুন, পৌঁছেছি আমরা। তৃষ্ণা শব্দ করল বেলির ঘাড়ে। ভূমিকম্পের মতো কেঁপে উঠল বেলি। চোখ খিচে বন্ধ করে তৃষার চুল টেনে দিল। উঠুন, উঠুন, উঠুন। লাগাতার কয়েকবার বলার মাঝেই নড়ে উঠল তৃষ্ণা। বেলির ঘাড়ে লম্বা শ্বাস নিয়ে সরে আসল। দুয়াঙুল কপালে রেখে কিছুক্ষণ ধ্যান মেরে বেলির দিক তাকিয়ে থাকল। মাথা দুদিকে কাত করে সোজা হয়ে বসল। আবিদকে বলল, সিগারেট? আবিদ দেওয়ার আগে বেলি চোখ কুঁচকে ফেলল। আপনি অসুস্থ তো খাবেন না? বেলির দিক একটু ঝুঁকে, অন্য কিছু খাওয়া তাহলে। বেলি দ্রুত অন্য পাশে ফিরে গেল।
আপনি সিগারেট খান। আমি কিচ্ছু বলতাম না। তৃষ্ণা হালকা হাসল। আচ্ছা, খাচ্ছি না। এইবার তৃষ্ণা সামনে নজর দিল। চোখ গেল আরিকার দিক, যে আপাতত ড্যাবড্যাব চোখে তার দিক তাকিয়ে। কয়েকবার চোখের পলক ফেলে তৃষার দিক হাত বাড়িয়ে দিল। আমি আরিকা ভাইয়া। তোমাদের লাভ স্টোরি শুনলাম আবিদ থেকে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি তোমার ফ্যান হয়ে গেছি। তৃষ্ণা আরিকার হাতে হাত মিলাল। থ্যাংক ইউ আরিকা। আবিদ মাথা চুলকিয়ে বলল, ভাই ও আমাদের সাথে বাড়িতে থাকবে কিছুক্ষণ। একটু ম্যানেজ করে দাও না। তৃষ্ণা ভ্রুচু করে তাকাল। সিওর। বেলির হাত ধরে, চল বেনিওয়ালি। আরিকা তৃষার তুইতুকারি শুনে আরেকবার স্তব্ধ হয়ে গেল। মাথার স্ক্রু ছিঁড়ে যায়নি? এখনো জীবিত তোমার মাথার স্ক্রু? আবিরের প্রশ্নে শুধু ভ্রু কুচকাল আয়েশা। উত্তর না পেয়ে আবির তেরে আয়েশা ধরে। সমস্যা কি? এমন উদ্ভট বিহেভিয়ার কেন? আমার সুন্দর ব্যবহার সহ্য হচ্ছে না? আজরাইলের মতো ব্যবহার করে, সেটার নাম সুন্দর ব্যবহার দিল তো, আর সেটা সুন্দর ব্যবহার হচ্ছে না। আজরাইলের মতো ব্যবহার করি? অবশ্যই। আপনার ব্যবহার একদমই জঘন্য। আচ্ছা, তাহলে জঘন্য ব্যবহারই করব। কি করবি? হা, পাপ করেছি এসে। তৃষ্ণা সুস্থ হলে চলে যাব। আপনি দিন বা দিন জঘ। বাকিটা আবিরের চেহারার রং দেখে আর বলল না, বরং উল্টো ঘুরে বড় শ্বাস নিল। আবির আয়েশার বাম কবজি ধরে নিজের দিক ঘুরিয়ে ফেলে। এসেছিলে নাকি? আমি তুলে নিয়ে আসছি। আর কই যাবা? দেখি আমার পারমিট ছাড়া কোথায় যেতে পারবে। আপনার কথায়? আমার কথায় নানান মিনিস্টার উঠে বসে। আর সেখানে তুমি তো ছোট্ট একটা পিঁপড়া। আয়েশা বারবার বলছি, আমাকে রাগিও না। তুমি শুধু শুধু ছোট কাহিনীকে বড় করে ফেল, আমাকে রাগিয়ে। আয়েশা স্তব্ধ হওয়ার ভান করল। আচ্ছা, তাহলে আজ থেকে আমি আপনার সেবিকা। জাহাপনা যা বলবেন সেটাই মান্য করব। না হলে পরে দেখা যাবে আমার গলা আর নেই। আবির চোখ রাঙিয়ে তাকায়। তোমার চঞ্চল মুখটা তোমাকে আরো ডোবাবে। আর ডোবানোর পানি আমি দেব নির্ঘাত। আয়েশার চিকচিক চোখ দেখে আবির সরল চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। আয়েশা, আয়েশা, ও আয়েশা, কেন এমন করছ? আমি এভাবেই বিরক্ত আছি কাজ নিয়ে। আবার তৃষার খারাপ অবস্থা, এর মাঝে তুমিও কেন শুরু করছ? খুব ভালোভাবে জানো রাগলে সব কাহিনীর ঝাল তোমার উপর তুলব। আর তুমি চাচ্ছ আমি সেটা করি। তারপর তুমি ড্যাং ড্যাং করে তোমার রেস্টুরেন্টে দৌড় লাগাবা। এত বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমাও? মাথায় জ্যাম লাগবে বেবি। এত কুবুদ্ধি ঝেড়ে ফেলো। কারণ তোমার জামাই তোমার থেকে 4-5 পা আগে হাঁটে। ভাবনা চিন্তাকে আরও শিক্ষিত করো। আয়েশার পিটপিট চোখ দেখে আবিরের মন্তব্য, অন্যরা কি ভাববে এগুলো তোমার ছোট্ট মাথায় ঢুকাতে হবে না। আমি কি বলছি ওগুলো নিয়ে ভাবাভাবি করো, কাজে দেবে। এখন রুম থেকে বেরোবে না, একেবারে গোসল সেরে বেরোবে। কথাগুলো বলে তারপর ধুমধাম শব্দে আবির রুম থেকে বেরিয়ে গেল। নিজের দিকে শুরু চোখে তাকিয়ে আয়েশা মুখটাকে ফুলিয়ে ফেলল। আপন মনে আবিরকে সাংঘাতিক একটা গালি দিল। বিছানায় পা দুটো টানটান করে শুয়ে তৃষ্ণা। তার মাথার পাশে বসে তাকে স্যুপ খাওয়াচ্ছে জয়া। জয়ার চোখে অদ্ভুত যন্ত্রণার ছোঁয়া, যেটা খেয়াল করে ফুসফুস করছে আমিদ। দাঁড়িয়ে থাকা আমিদ ভারী আওয়াজে বলল, এখন আল্লাহর রহমতে তৃষ সুস্থ। তুমি মেহেরবানি করে আর কাঁদিও না। তোমার কান্নাবান্না দেখলে আমার গা জ্বলে যায়।
আমি যা করি সেটাতেই তোমার গা জ্বলে। তাতে আমি কি করতে পারি? এখন কি চোখে মুখে সুপারগ্লু লাগিয়ে দেব? রুমে উপস্থিত অঞ্জলি হেসে ফেলল। উড়ানো জবাব। আমি অঞ্জলির দিক ছোট চোখে তাকাতেই অঞ্জলি হুড়মুড়িয়ে তৃষার জন্য ঔষধ খুঁজতে ব্যস্ত হওয়ার অভিনয় শুরু করল। জয়া তার আঁচল দিয়ে তৃষার মুখ দিল এবং দাঁড়িয়ে থাকা অঞ্জলিকে তৃষ্ণাকে ঔষধ খাওয়ানোর আদেশ দিয়ে নিজে সুপের বাটি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পিছু পিছু আমিদও চলে যাচ্ছে। আপাতত তৃষার রুমে শুধু অঞ্জলি। বাকি সকলের আওয়াজ শোনা যাচ্ছে বাহির থেকে। তারা হয়তো তৃষার রুমের দিকেই আসছে। অঞ্জলি এক হাতে ঔষধ আরেক হাতে পানির গ্লাস তৃষার দিক এগিয়ে দিল। এর মধ্যেই হাজির বাড়ির পুরো গ্যাং। আবিদ ধূপ আওয়াজে তৃষার পাশে আধশোয়া হয়ে শুয়ে পড়ল। অভিও ঠিক সেটাই করল অপর পাশে। আবিদের উপর হেলান দিয়ে বসল আয়ুষ। তৃষা বাদামের বাটি সহ তৃষার হাতের নিচে গিয়ে বসে পড়ল এবং তৃষ্ণা যত্নশীল ভাইয়ের মতো তৃষার ঠোঁটে লেগে থাকা বাদামের ছোকলা ঝেড়ে দিল। বাবলু অভির পায়ের নিচে বসে আবারও গেমিস খেলায় ব্যস্ত হয়ে পড়ল। ধরতে গেলে পুরো বিছানায় একটুও জায়গায় নেই। তৃষা বাদাম নিজের সাথে তার 3 ভাইয়ের মুখেও তুলে দিচ্ছে। বাবলু খেলার পাশাপাশি নিজেই নিয়ে নিয়ে খাচ্ছে। তৃষ্ণা বাদাম চিবুতে চিবুতে প্রশ্ন করেই ফেলল, বেলি? আবিদের ছোট উত্তর, ড্রয়িং রুমে বসে। সাথে নিয়ে আসতে বললাম তো। ইশারায় না করে দিল। আয়ুষ মিনমিন করে বলল, না তো করবেই। বেলির তো লজ্জা আছে। তৃষার সোজা জবাব, একদম ঠিক, যেটা আমার একদমই নেই। ভিন্নতার মাঝে যুগলবন্দি ভালো হয়। তার জন্য আমাদের যুগলবন্দি হয়েছে, তাই না আবিদ? আবিদের সন্দেহজনক প্রশ্ন। কি মিন করছ? তোর আর আরিকার ভিন্নতামূলক যুগলবন্দির কথা বোকারাম। তুই যেমন একটু ভীতু প্রেম বিষয়ে, আরিকা হল সাহসী। তোর পিছু পিছু গ্রামে চলে এসেছে দেখেছিস, এবং তোকে ডিরেক্টলি প্রপোজও করে ফেলল। তার উপর মেয়ে তো কমিশনারের। প্লাস পয়েন্ট হল ভাই নামকরা ডক্টর। এন্ড গোল্ডেন প্লাস পয়েন্ট হল মেয়ে সুন্দরীর মাঝে সরলতম। এখন ভাব তোদের যুগলবন্দির কথা। তোর কি গভীর ভাগ্য ভাই। অভির বিশ্লেষণ শুনে আবিদ কিছুক্ষণ চুপ হয়ে রইল। ওর বাড়ি চলে গেলে ভুলে যাবে। আয়ুষের মন্তব্য, মনে করিয়ে দিবি যেভাবে 30 ভাই মনে করিয়ে দেয় আমাদের ভাবিকে, গভীরভাবে মনে করিয়ে দেয়, তাই না ভাই? তৃষার চোখ উল্টিয়ে ফেলল। অভির উল্টো জবাব, হ্যাঁ। তারপর ওর কমিশনার বাপ আবিদকে হাজতে ভরে রামধলাই দিক। আরিকার ডক্টর ভাই আছে তো, আবার চুটকি দিয়ে ঠিক করে ফেলবে। আয়ুষ হাসতে শুরু করল। বোকাসোকা, আমরা থাকতে ওর গায়ে হাতকে দেবে? লাগলে আরিকার কমিশনার বাপকে তুলে নিয়ে আসব। হঠাৎ দরজার থেকে জবাব, তুলতে হবে কেন? আমার বাবা নিজে আসবে প্রস্তাব নিয়ে, এবং নিজে হাতে বিয়ে দেবেন। এখন সেটা বরপক্ষ মানুক আর না মানুক। আরিকার আওয়াজে আওর চোখে দরজার দিক তাকালো আবিদ। আরিকার সাথে বিমানও আছে খেয়াল করে। তারপর ন্যায়নীতি মোবাইল টিপতে ব্যস্ত। অভি আওয়াজ করে সিটি বাজালো আঙুলের সাহায্যে। কেয়া বাত, কেয়া বাত। ইমপ্রেস করি ফেলাইছেন ফিউচার ভাবি। আরিকার চোখ উজ্জ্বলতায় প্রস্ফুটিত। ভাবি? এই ভাবি বলেই ডাকবে কেমন? শুনতে ভালো লাগছে আমার। আবিদ চোখ বুঝে ঢোক গিলল। হাতের মোবাইলে আপাতত কোনো মনোযোগ নেই।
তারপর ও মোবাইল টিপছে। আয়ুষের মিষ্টি জবাব, অবশ্যই ভাবি। আরিকা চেয়ারে বসতে বসতে বলল, ভাবি বলাতে আমার লজ্জা লজ্জা ভাব থাকা উচিত, তাই না? আচ্ছা, বেলির চেহারার অবস্থা কেমন থাকে? আয়ুষ হাসতে লাগল। বেলি? ওকে ভাবি বললে ওর চেহারার রং লাল হয়ে যায়, তারপর আর কথা বলতে পারে না। যাই বলা হক না কেন ও শুধু মাথা দোলাবে। আর ভাইয়ের চোখের দিক তো তাকাতেই পারে না। আর ভাইকে প্রচণ্ড ভয় পায়। এত ভয় পায় যে কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলে। তুমি যদি বেলিকে গিয়ে বলো, বেলি তোমাকে 30 ভাই ডাকছে, ওর মুখের অবস্থা দেখলে তুমি হাসি থামাতে পারবে না। এখন তো একটু কমেছে ওর ভয়, আগে আরো বেশি ভয় পেত। তখন বেলি জানত না যে ভাই ওকে ভালোবাসে। তখন যদি ভাই ওর সামনে যেত ও একদম স্ট্যাচু হয়ে যেত, মানে চিৎকার করে কাঁদবে এমন অবস্থা। মাঝে মাঝে ওর ভীতু চেহারা দেখে ভাই ইচ্ছে করে মাথায় টোকা দিত, আর বেলি ভ্যা করে কেঁদে দিত। আরেকবার তো ভাই নিজে নিজের কাপড় নষ্ট করে বেলিকে দিয়ে ধুয়েছে, সেটার ভিডিও আছে মোবাইলে। আবিদ করেছিল। আরও কত কাহিনী। এখন তুমি লাইভ আরেকটি জিনিস দেখতে পাবে। যেমন ভাই এখন বেলিকে এখানে নিয়ে আসার তাড়া লাগাবে। তৃষ্ণা চোখ টিপটিপ করল। তুই বিজ্ঞানী, যা বেলিকে নিয়ে আয়। আরিকা হাসতে উঠে গিয়ে তৃষার গাল টেনে দিল। আয় ভাইয়া, তুমি জানো তোমার ব্যবহারগুলো কতটা হার্ট টাচিং। ইচ্ছে করছে বেলিকে তোমার সাথে সারা জীবনের জন্য তালা মেরে দিতে। তৃষার অসহায় গলা, হ্যাঁ করে দাও। এদিকে অভির একটু একটু চোখের চাহনিতে অন্যদিকে তাকাচ্ছে বিমান। তৃষ্ণাকে ইশারা করে বলল, বেলি আব্বুর সাথে বসে, আর বেলি নিজেই উঠতে চাচ্ছে না। হয়তো ঘুম ধরেছে, বারবার হামটি দিচ্ছে। বাবলুর কর্কশ কণ্ঠ, কয়েকদিন যাবৎ ঘুমায়নি তো, খালি কাঁদতে থাকত। জামাই মারা গেলেও মানুষ মনে হয় এত কাঁদে না, ও যতটা কেঁদে। তৃষার চাহনি দেখে অভি দ্রুত বাবলুর মুখ বন্ধ করে দিল। দাঁতে দাঁত চিবিয়ে বলল, কথা নয় শালাবাবু, মোবাইল টিপতে থাকো। তৃষা, যা বেলিকে নিয়ে আয়। তৃষার আদেশে তৃষা দ্রুত উঠে দৌড় লাগাল। বাবলু মোবাইল টিপতে টিপতে রুম থেকে বেরিয়ে গেল। সোফায় বাবার কাঁধে হেলান দিয়ে চোখ বুঝে বেলি। অপর পাশে আমিদ, আবির, আবিদের আব্বু, অভির আব্বু। রান্নাঘরে দেখা যাচ্ছে সকল মহিলাদের। আমি কথা বলার মাঝে বেলির দিক তাকালো। বেলি, খারাপ লাগছে। অঞ্জলির রুমে গিয়ে রেস্ট নিতে পারো। আমি ঠিক আছি। আনন্দ বেলির মাথায় হাত বুলিয়ে দিল। চলে যাব। আর কিছুক্ষণ। আবিরের অসম্মতি। একদম ডিনার সেরে, তার আগে নয়। এরই মধ্যে তৃষা এসে বেলির হাত টেনে ধরেছে। চলো তোমাকে আমার ড্রয়িং দেখাবো। অজ্ঞত বেলি উঠল, এবং যখন বুঝল তৃষা কোনো রুমে নিচ্ছে, সে হাত ছুটাতে ব্যস্ত। তৃষা, আমি যাব না। ছোট ভাবি, যেতেই হবে। বলতে বলতে টেনে ঠিক তৃষার রুমে এলো। বেলিকে দেখে আবিদ উঠে দাঁড়াল। বেলিকে বসতে ইশারা করলে বেলির জবাব, তুমি বসো, আমি আপুর সাথে বসব। তৃষার অনুভূতিহীন কণ্ঠ, কেন? এখানে কি তেলাপোকা দেওয়া? তুই বসলে তোকে খেয়ে ফেলবে, নাকি আমি খেয়ে ফেলব? বেলি আওর চোখে বিমানের অদিক তাকাচ্ছে। বড় বোনের সামনে এগুলো শুনতে বেশ লজ্জা লাগছে। অবশ্য বেলির লজ্জা কখন না লাগে আবার।
সদা লাগে। আবারও তৃষার আওয়াজে ভাবনায় ছেদ পড়ল। আয়ুষ নিচে কার্পেট বিছিয়ে দে, সেখানে বসবে ও, তাই না? নাকি উঁচু টুল এনে দেব? নিচু টুলে তো তোকে খুঁজে পাওয়া যাবে না, যন্ত্র লাগবে দেখতে। নাকি টেবিলে বসবি? না, না পাশে বসবি, না হলে দাঁড়িয়ে থাকবি, কিন্তু রুমের বাহিরে যাওয়া চলবে না। বেলি ছোট ছোট চোখ করে নিচে তাকিয়ে। আরিকা হাসি থামিয়ে বলেই ফেলল, বেলি তুমি ভাইয়ের পাশেই বসো, না হলে দাঁড়িয়ে থাকতে হবে। বেলি মাথা নাড়াচাড়া করে দাঁড়িয়েই রইল। তৃষ্ণা একধানে বেলির দিক তাকিয়ে। আরিকার বুক ধুক করে উঠছে। তার ও তো সন্ধ্যা থেকে শুধু আবিদের দিক তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু সে তো মেয়ে, এত লজ্জাহীন হলে তো মানাবে না। পরে দেখা যাবে আবিদ তাকে পছন্দই করবে না, বলবে লজ্জাহীন গার্লফ্রেন্ড লাগবে না। তখন আবিদের দিক তাকাতেই দেখল আবিদ তার দিক তাকিয়ে, এবং চোখাচোখি হতেই আবিদ অন্য পাশে তাকাই ফেলল। আরিকা হালকা হাসল। বেলি পানির গ্লাসটা দিত। বেলি অভির দিক তাকাল, কারণ অভি ওখানেই বসে। অভি উঠে বিমানের হাত ধরে বেরিয়ে গেল। যেতে যেতে বলল, আমি দিল পরে আমাকে পাওয়া যাবে না। খুবই দুঃখিত বেলি। চারপাশে তাকিয়ে বেলি পানির গ্লাস কোনোভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে। তৃষ্ণা বেলির আগামী পদক্ষেপের আশায়। আরিকা মনোযোগ দিয়ে তাকিয়ে আগে কি হবে দেখার জন্য। আবিদ আরিকার কৌতূহল চেহারার দিক তাকিয়ে। এক গ্লাস পানির জন্য অনন্তকাল বসে থাকব। তৃষার খোঁচা মারা কথায় বেলি পানির গ্লাস এগিয়ে দিল, এবং তৃষ্ণা বেলির হাত ধরে পাশে বসাল। পানির গ্লাস বেলির মুখে ধরল। পুরো পানি শেষ করবি। আমি কি বলেছি পানি খাব? আমি বলেছি তাই খাবি। বেলি অভিমানী চোখে পানি শেষ করল। এইবার তৃষ্ণা বেলির আঙুল নাড়াচাড়া করতে করতে প্রশ্ন করল, এখন তোর সমস্যাটা কি বল? এই বাড়িতে আসলে কি ঢং বেড়ে যায়? আরিকা চোখের ইশারা দিয়ে আবিদের হাত ধরে রুম থেকে বাহিরে চলে যাচ্ছে। বেলি অসহায় চোখে তাকিয়ে তাদের যাওয়ার পানে। বেলি হালকা স্বরে বলল, বড়রা দেখলে খারাপ ভাববে, আপনি অন্তত একটু বুঝো। তুই বড় না আমি? আপনি। তাহলে বুঝে বেশি কে? আপনি। পাকনামি কে করছে? বেলি কিছুক্ষণ চুপ থেকে বলল, পাকনামি। তো কি করছিস? জ্ঞান দিচ্ছিস? তোর কি মনে হয় আমার নেই? বেলি মিনমিন করে বলল, নেই তো। তৃষার বাঁকা হাসি দেখে বেলিও হালকা হেসে ফেলে। হঠাৎ, আই লাভ ইউ টু। তৃষার এমন কথায় চমকে যায় বেলি, থেমে থেমে তার জবাব। আমি লালাভ ইউ বলিনি তো। এখনই তো বললি। কখন? আগে কি বললি? আমি কিছুই বলিনি। কি কিছু বলনি? লাভ ইউ, আই লাভ ইউ টু। বেলি স্তব্ধ মেরে বসে রইল। বুক ধুকপুক করছে, হাত পা কাঁপছে কেন? মাথাটাও ধরে আসছে। তৃষ্ণা ড্রয়িং রুমের সোফায় টানটান হয়ে আছে। সামনে টিভি চলছে অথচ চোখ অন্যদিকে। অন্যদিকে বলতে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বেলির দিক, যাকে আপাতত মনেমনে তৃষ্ণা ভণ্ডবেলি বলে বকছে। বড় এক বিরক্তিকর শ্বাস ফেলল, কারণ বেলি এক জায়গায় সুন্দরভাবে দাঁড়াচ্ছে না। এদিক ওদিক যাচ্ছে, যার জন্য এত কষ্ট করে ড্রয়িং রুমে আসলো। সেই তিরিং বিরিং করছে।
ব্যাপারটা সত্যি কষ্টদায়ক। বড়ই কষ্টদায়ক। এদিকে তৃষার মতে ভণ্ড বেলি চোরের মতো লুকোচুরি খেলছে। লুকোচুরির কারণ এখন বেলি বেশ লজ্জা পাচ্ছে। একদমই সে তৃষার দিক তাকাতে পারছে না। হঠাৎ আই লাভ ইউ শুনে বেলির শরীরের পশম প্রায় দাঁড়িয়ে। এই এখনো তার বুক ধুকপুক করছে। সে ভালোভাবে আশপাশ তাকাতে পারছে না। গালে লাল আভাটা এখনো স্পষ্ট। বেলি আওর চোখে তাকালো, সকলেই আলাপে মত্ত। আলাপ হল তৃষার এক্সিডেন্টের পেছনের রহস্য। ব্যস্ত জয়া রান্নাঘর থেকে একটু পরপর উকি দিচ্ছে। সে খুবই চিন্তায় ছেলেকে নিয়ে। ছেলের কোনো সমস্যা হচ্ছে নাকি বসতে? আব্বা, বসতে সমস্যা হচ্ছে। বসে থাকা তৃষার জবাব। ঠিক আছি আমি। কফি দেওয়া যাবে? হ্যাঁ, যাবে। আমি অঞ্জলিকে দিয়ে পাঠাচ্ছি। রান্নাঘরের দিক যেতে নিয়েও থেমে গেল জয়া। আবিরকে উদ্দেশ্য করে তার প্রশ্ন। আয়েশা কি করছে? ও তো কিছুই মুখে তুলল না। আবার লেগেছি সোর সাথে? আবিরের ইনস্ট্যান্ট জবাব। আমি লাগতে যাচ্ছি না। ওথে নিজেই আসে নেচেকুদে। জয়া ছোট শ্বাস ফেলল। ভাইরা ভাই সব এক ধাঁচের। মিনমিন করতে করতে নিজেই পেছনের দিক যাচ্ছে আয়েশার খোঁজে। আমিদের গাড়ি করে বেরিয়েছে আনন্দের পরিবার। রাত্রের খাবার খাওয়া শেষ হতেই আনন্দ পরিবার নিয়ে বেরিয়ে গেল। ব্যাপারটা এতটা দ্রুত ঘটল যে কেউই কিছু বলতে ব্যর্থ। অভিও গিয়েছে সাথে। আবির সরু চোখ কুঁচকে ফেলল। ভাই গর্জন দিয়ে উঠবে জানলে যে তার বেলি তাকে না দেখেই উধাও। আবিরের সংক্ষিপ্ত জবাব। গর্জন আমাকেই শোনাবে। কারণ আমাকেই বলেছেন তার বেলিকে রুমে পাঠাতে। আমিও চেষ্টা করেছি, কিন্তু আনন্দ ভাইজান ডিরেক্ট বলে দিয়েছে রাত হচ্ছে, বেলির শরীর তেমন ভালো না। এখানে হোয়াট কেন আই ডু? হামিদের রাগী আওয়াজ। হয়েছে। অসুস্থ তাও ওর ধুমপুম যাচ্ছে না। মাথায় আছে যে বেলির পরিবারও ছিল। নিজের পরিবারের তোয়াক্কা তো করেই না, সাথে অন্যদের তো আরো আগে না। কার মতো হয়েছে ও? নিজের ভাইকে দেখেছে এমন ব্যবহার করতে? নাকি বাপ চাচাদের দেখেছে? আনন্দ ভাই যে ওর শিক্ষক সেটার সম্মান দিচ্ছে তারই মেয়ের সাথে। ধুর, আমি বা কি বলছি? শুনলে আবার দেখা যাবে বাড়ি আসছে না। কথাগুলো বলতে বলতে আমির নিজের রুমের দিক যাচ্ছিল। জয়ার জবাবে সে থম হয়ে রইল। বড় চোররা ছোট চোরকে ভালো হওয়ার উপদেশ দিচ্ছে। অদ্ভুত, অদ্ভুত। উপস্থিত সবাই স্তব্ধ। আবির আয়েশার দিক তাকিয়ে ঠোঁট জোড়া উঁচু করে ধরল। আয়েশা দেখেও না দেখার মতো। আমির দাঁত খিটমিট করছে। কথা বলা মুশকিল আজকাল বাড়িতে। কসকস আওয়াজে আমির চলে গেল। আর ধুমসে হাসির আওয়াজে পুরো বাড়ি আলোকিত হয়ে উঠল। মোবাইল নিয়ে বসে বেলি। কিন্তু তৃষ্ণা কল বা মেসেজ কিছুই করল না। আচ্ছা, সে কি রেগে? ভাবতেই বেলির মন ছোট হয়ে যাচ্ছে। পাশে বিমান মোবাইল টিপছে। বেলি প্রশ্ন করল, এমন আর্জেন্ট বড় কাকা কেন ডাকলেন? কিছু জানিস? না, বাবা বললেন সকাল সকাল কাকাদের বাড়ি রওনা হবে। আর্জেন্ট কথা আছে নাকি? চিন্তায় বেলি ঘুমাতে পারছে না।
তৃষার আজকের কথাগুলো মনে করতেই মন দ্বিগুণ খারাপ হতে লাগল। সকাল সকাল তারা লাগাচ্ছে আনন্দ। ভাইবোন সব তারপর ভাই জসিমের বাড়ি চলে গিয়েছে অলরেডি। শুধুমাত্র আনন্দ এখনো রওনা দিতে পারল না। অবশ্যই কোনো জরুরি বিষয়, না হলে সবাই উপস্থিত হতেন না নিজেদের কাজ ফেলে। বেলি রেডি হয়ে টাম্মির গলা ধরে বসে। টাম্মি ঘেউ ঘেউ করছে। বেলি শুধু টাম্মিকে শোনানোর জন্য ধীর আওয়াজে বলল, টাম্মি টাম্মি রে, কেউ ভালোবাসে না আমায়। এখনো একটা মেসেজ দিলও না। কল তো দূরের কথা, পায়ে ব্যথা, হাত তো সুস্থ সবল। একটা মেসেজ দিল কি হাত ছিঁড়ে যেত? নির্দয় লোক। আজ যদি টাম্মি জবাব দিতে পারত, তাহলে সে নিশ্চিত বলত, আরে সকিনার মা, তুই না বলে চলে এসেছিস। কল মেসেজ তুই না দিবি, দিয়ে বলবি যে কি সমস্যা হয়েছিল, অথচ তুই ঘ্যান ঘ্যান করছিস। কোনো ধাঁচের আলু তুই এতটুকু বুঝো মাথায় ধরছে না। কিন্তু আফসোস, বোবা টাম্মি শুধু শুনেই গেল। বেলি টাম্মির দিক কিছুক্ষণ তাকিয়ে থেকে ছোট শ্বাস ফেলল। আমার 40 সর্বপ্রথম তুই খাবি, এটা আমার জবান। এবং বলে সোজা হাঁটা ধরল পেছনের মেইন রোডে, যেখানে আনন্দ গাড়ি দাঁড়া করিয়েছে। বেলির পিছু পিছু ঘুমে ঢুলুঢুলু বাবলুও এগোচ্ছে। গাড়িতে বেলি ঘুমে ঝুলে যাচ্ছে। বলা যেতেই পারে যে বাবলু আর বেলি দুজন ঘুমিয়েই পুরোটা রাস্তা অতিক্রম করেছে। ভাই জসিমের বাড়িতে পৌঁছাতে সম্পূর্ণ 1 ঘন্টা সময় লেগেছে। আনন্দ পৌঁছিয়ে আগে মা আমিনাকে জড়িয়ে ধরল। বিধবা আমিনা ছেলেকে দুহাতে বুকে নিলেন। কেমন আছস বাবা? ভালো আম্মা। চাদর কই শরীরের? বলতে বলতে নিজের শরীরের চাদর দিয়ে মাকে পেঁচিয়ে ধরল। বাবলু ওরে নানি বলতে প্রায় ছুটে যাচ্ছে আমিনার বুকে। আমিনাও আদরে নাতিনদের বুকে নিচ্ছেন। বেলির চুল গুছিয়ে দিতে দিতে আমিনা বলল, বিয়ের বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে নাতনি আমার, জামাই তো লাগবে। কথাটা শুনতাই আনন্দ ভ্রু কুচকাল। কিছুটা আন্দাজ আসছে তার। মিনমিনে গলায় বলল, শুরু হইছে, জ্বালায় জ্বালায় জ্বলে যাব। এদিকে বিমান পুরো ব্যাপারটা বুঝে ফেলেছে। চাচাতো বোনদের ফুসুর ফাসুরে না বুঝে কই যাবে। কিন্তু পরক্ষণেই তৃষার কথা ভেবে বুক ধুকপুক করছে। ফোনে তৃষার নাম্বার বের করেছে, কিন্তু কল দিতে তার ভয় হচ্ছে। না দিল পরে যদি অন্য কেউ থেকে জানে, তাহলে বিমানকে চোখ দিয়ে খেয়ে ফেলবে। কিছুটা ভেবে বিমান কল দিল না। আগে সে দেখবে ব্যাপারটা কি। কোনো পর্যন্ত গড়িয়েছে, তারপর একটা কড়া স্টেপ সে নিবে। সেই কড়া স্টেপের নাম হল তৃষ্ণা। এদিকে নিষ্পাপ বেলি মোবাইলে বারবার উকি দিচ্ছে। মাত্র সকাল 10টা, তৃষার জন্য এখনো ভোর 5টা। ঘুম থেকে উঠতে একদম দুপুর। অজ্ঞত ফোন ব্যাগে ভরে রাখল। চাচাতো ভাইবোনদের সাথে আড্ডায় মেতে উঠল। বড় উঠানে চেয়ারে পুরো হাওলাদার বাড়ি বসে। আনন্দের ভাইবোন এবং বর্ষর সকল রিলেটিভস সবাই ছড়িয়ে ছিটে বসে। আনন্দ আকুতির চোখে তাকিয়ে তার মাথা ঘোরাচ্ছে। বড় ভাই জসিম আগে কথা ওঠালেন। আনন্দ, জি ভাই। আনন্দের প্রতি উত্তরে ধীরে সুস্থে কথা বলল জসিম। এই এলাকার আকবর পরিবার তো চেনই। আমাদের এখানের খানদানি পরিবার। পরিবারের প্রত্যেকজনের নিজেদের গাড়ি আছে। মাত্র এক পোলা এক মাইয়া। মাইয়া বিয়া দিল শুধু একমাত্র পোলা। পোলার বউই রাজত্ব করব। আর পোলাটা তো রত্ন। অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে আইছে। ব্যবহারের কথা আর কি বলবো, আশেপাশে জিজ্ঞেস করলেই জানবি।
এমন প্রস্তাব হাতছাড়া করাটা বোকামি। এখন আকবর ভাইয়ের পোলাটা বেলিরে নাকি পছন্দ করছে। বেলি তো ছোট এখনো। সেই ভাইবা আকবর ভাই বলছে শুধু এঙ্গেজমেন্ট করাই রাখব। আমার কথা বুঝতাছস তো? বিমানের বিয়া হইলে তারপর বেলির। এখন আকবর ভাই কইছে তারিখ ঠিক কইরা জানাইতে। আমি কইলাম আজ সবাইরে নিয়া যামু। তুই নিজের চোখে দেখলে বিশ্বাস করবি। এমন প্রস্তাব আমাগো লাইগা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি না ও সহমত। পোলাটার নাম রিজয়। বাসায় আইছিল। কি সুন্দর ব্যবহার। প্রথম দেখায় নাকি বেলিরে ভালো লাগছে। আর পোলাও দেখতে রত্ন। তুই দেখলে কইতে পারবি। এমন প্রস্তাব আর পাবি না বাবা। বেলির ভাগ্য খুলছে। আনন্দ এখনো চুপ হয়ে আছে। জসিমের বউ রাজিয়া ছোট আওয়াজে বলল, সত্যিই চমৎকার প্রস্তাব। তোমার নিজেরই পছন্দ হইব। এখন মাইয়া আমারটারও বিয়ার বয়স। ওর জন্য হইলে তো বিয়া দিয়া দিতাম। এখন আকবর ভাইয়ের পোলা বেলিরেই পছন্দ করছে। তাছাড়া বাড়ির সকলেই রাজি। এদিকে হালকা শীতের মাঝেও আনন্দের কপালে ঘাম। ভাইবোন মা চাচারা সবাই রাজি। এখানে আনন্দের কিছু বলতে একদমই ইচ্ছে হচ্ছে না। কিন্তু তাও তাকে বলতে হবে। বিমান শ্বাস আটকে বসে। এখনই শ্বাস না নিলে নির্ঘাত মোড়ে টরে যাবে। নির্ঘাত। ভয়ানকভাবে দম বন্ধে মারা যাবে। আমিনা আনন্দের সারা শব্দ না পেয়ে আবারও আওয়াজ দিল, কি রে? আনন্দ ছোট শ্বাস ফেলল। আমি কিছু বলতে পারছি না। মেয়ে এখনো ছোট। পরিবার যতই বিত্তশালী হোক এখন এগুলো ভাবতে ইচ্ছে হচ্ছে না। মেজ ভাইয়ের রাগী আওয়াজ, এটা কেমন কথা? শুধু এঙ্গেজড করাই রাখবে। বিয়ে তো দিচ্ছি না। মাইয়া তো আমাগো। আমরা তো আর খারাপ চাই না। ওর ভালো চাই। কথা বুঝছস? আনন্দ এইবার সকলের দিক সরু চোখে তাকালো। আমি জানি আকবর পরিবারের কথা। তাদের পরিবারের ব্যাপারটা ও জানি। রিজয় কেউ চিনি। ছেলে ভালো, আমি তা মানি। এখন কথা হচ্ছে এই প্রস্তাবে আমার আপত্তি থাকত না। আপত্তি করছি মেয়ের জন্য। জসিমের দ্রুত প্রশ্ন, মেয়ের জন্য মানে? চৌধুরী বাড়ি তো চেনই। না চেনার কিছুই নেই। পুরোটা রাজনৈতিক পরিবার। বাপচাচা থেকে ধরে ছেলেরা সবাই রাজনীতিতে। আর বিমানের প্রস্তাবে আমি না করতে পারিনি। কারণ এটাই, ওদের সাথে আমরা পারব না। আর পারাপারির কি? বিমান নিজে ওই বাড়ির ছেলেকে পছন্দ করে। সেখানে আমি বললে কিছু আসবে যাবেও না। বেলির সাথে ওদের কি কানেকশন? আনন্দ ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ থেকে বলল, চৌধুরীর ছোট ছেলে বেলিকে পছন্দ করে। পছন্দ বললে বড় ভুল হবে। আমার মতে ভালোবাসে। জসিম বর্ষর চোখ করে। তৃষ্ণা না? সে তো অনেক বড় বেলির। 33-এর 34 তো হবে বয়স। কেমনে কি? তুই এগুলো ভাবিস কিভাবে? মানা করে দিবি। মেয়ে আমাদের আকবর পরিবারেরই বউ হবে। শুধু আজকাল ভাবছি না, 7 বছর যাবৎ ভাবছি। আমার ভাবা এখনো শেষ হয়নি। 2-1 দিনের প্রেম না এটা ভাইজান। 10 বছরের বেলিকে ভালোবেসে আসছে। যেটা ভাবা মুশকিল। যেটা ভাবলে আমার মাথা ঘুরে। আমার কাছে যেটা অসম্ভব মনে হয়। প্রথম ভেবেছি ওর মাথায় সমস্যা। আমি বেলিকে দূরে দূরে রাখতাম। কিন্তু ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হচ্ছে বেলির সেই ছোট সময়ে তৃষ্ণা কাছাকাছি আসতো না। দেখে চলে যেত।
এগুলো চোখের থেকে এড়ানো যায় না। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, স্কুলের গেটের সামনে থাকা, মেয়ের পেছনে লোক লাগানো, এলাকার সবাইকে হুমকি দেওয়া। আমার মেয়েকে নিয়ে আমি টেনশন করতাম না, কারণ ওর পেছনে তৃষ্ণা ছিল। ভাইজান বেলিকে ও ছাড়বে না। আমার মনে হয় না ওকে ছাড়া বেলিকে অন্য কারো কাছে বিয়ে দেওয়া যাবে। যেই ছেলের কারণে পুরো চৌধুরী বাড়ি বেলির মতো ছোট একটি সাধারণ মেয়েকে এখনই বাড়ির বউ ভাবতে পারে, তারা আরও কি করতে পারবে তার ধারণা নিশ্চয়ই রাখেন। আর সবচেয়ে বড় ব্যাপার, বেলি নিজেই তৃষ্ণাকে পছন্দ করে। আমি সত্যিই এখানে কিছু করতে পারবো না। জসিম রেগে দাঁড়িয়ে যায়। আমি ওয়াদা দিয়ে দিয়েছি। বেলি কি আমাদের মেয়ে না? আমরা কি ওর হয়ে ডিসিশন নিতে পারবো না? এত সুন্দর প্রস্তাব। আর আকবর পরিবারের সাথে মিলতে পারলে কতটা নিরাপদ সেটা জানিস? আমি কিচ্ছু জানি না ভাইজান। আপনাদের যদি মনে হয় পারবেন তাহলে আমি আর কি বলবো। কারণ মেয়ে আপনাদেরও। কিন্তু আমার মনে হয় না আকবর পরিবার কিছু করতে পারবে এই বিষয়ে। শুধু শুধু মধ্যে দিয়ে বিমানেরও সমস্যা। আনন্দ কথা না বাড়িয়ে উঠে দাঁড়াল এবং ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। এদিকে সবাই এখনো থমথমে। জসিম এখনো বলে যাচ্ছে আকবর পরিবারের প্রস্তাবই মানতে হবে এবং সেখানেই বিয়ে হবে। ব্যাস। তৃষ্ণাকে কল করে চুপচাপ এতক্ষণ দাঁড়িয়ে ছিল বিমান, এবং তার নিজের কিছু বলতে হয়নি। মোবাইলের মাধ্যমে তৃষ্ণা নিজেই শুনে নিয়েছে। চলবে। নাবিলা ইস্ক।